ক্যান্ডেলা, দৃপন প্রবাল্য, লুমিনেন্স, লাক্স, এই ওয়ার্ডগুলো, এই টার্মগুলো আজকাল সমস্ত জায়গাতে প্রচুর 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 পরিমাণে ব্যবহৃত হচ্ছে। ক্লাস 9-এর বই খোলো, দৃপন প্রাবল্য, ক্লাস 11-এর বই খোলো, দৃপন প্রাবল্য, একক কি ক্যান্ডেলা। একটা নতুন টিউবলাইট কেনো, উপরে লেখা আছে লাক্স, উপরে লেখা আছে লুমেন্স, 5000 লুমেন, 10,000 লুমেন। আর কোথাও কোথাও আবার লেখা থাকে কি, লেখা থাকে টেম্পারেচার। কি টেম্পারেচার? 200, 5000, 2500 কেলভিন টেম্পারেচার। আলোর লাইট কিনতে যাব আমি, টিউবলাইট কিনতে যাব, সেখানে টেম্পারেচারের কাজ কি? এই প্রতিটা জিনিস নিয়েই আজকের আমাদের ভিডিওর টপিক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফ আউট অফ সিলেবাস। সিলেবাসের বাইরে সায়েন্সের টপিকের উপর বেস করেই আমাদের কন্টেন্টগুলো থাকবে এই সিরিজে। ফটোমেট্রির যে এককগুলো, যেমন ক্যান্ডেলা, লুমেন, লাক্স, আমাদের যে কালার টেম্পারেচার, সেই জিনিসগুলো বোঝার আগে আমাদের একটা কার্ভ থাকবে, আমাদের শিক্ষার লার্নিং একটা ডায়াগ্রাম থাকবে। আমরা একটা একটা স্টেপ শিখতে 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 সেখানে যাব। তাহলে সেখানটা শুরু করা যাক। শুরুর আগে প্রথম জিনিসটা আমাদের শিখতে হবে, সেটি হলো সমতল কোণ। আমরা এই লেকচারে প্রথমে সমতল কোণ সম্পর্কে শিখব, তারপর আমরা ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল সম্পর্কে শিখব। সমতল কোণের একক রেডিয়ান, ঘন কোণের একক স্টেডিয়ান। তারপর আমরা রেডিওমেট্রি সম্পর্কে শিখব। এই রেডিওমেট্রি একটা সাবসেটই হলো কি ফটোমেট্রি। রেডিওমেট্রিতে আলোর সমস্ত তরঙ্গদৈর্ঘ্য নিয়ে কাজ করে, আর ফটোমেট্রি কাজ করে শুধু দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য নিয়ে, মানে যেটুকু আমাদের হিউম্যান আই যেটুকু দেখতে পাই খালি চোখে। তারপরে আমরা রেডিওমেট্রির সাথে সংযুক্ত কতগুলো রাশি পড়ব, যেমন রেডিয়ান ফ্ল্যাক্স, রেডিয়ান্ট ইন্টেন্সিটি আর ইরেডিয়েন্স। আর এইগুলোরই সমানুপাতিক বলতে পারো, এইগুলোরই সমধর্মী বলতে পারো। কী কী রশ্মি আছে, কী কী ধর্ম আছে? লুমিনাস ফ্ল্যাক্স, লুমিনাস ইন্টেন্সিটি আর ইলুমিনেন্স। এই তিনটে হলো রেডিওমেট্রির সমানুপাতিক, রেডিওমেট্রির সমধর্মী তিনটে রাশি, যে রাশি তিনটে কোথায় আছে? ফটোমেট্রিতে রয়েছে। আচ্ছা, তারপরে আমরা লাস্টে কালার টেম্পারেচার সম্পর্কে আইডিয়া নেব। তাহলে আমরা ধীরে 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 শিখতে শুরু করি। আচ্ছা, প্রথমেই দেখো বলে রাখি, রেডিওমেট্রিতে যে তিনটি ইউনিট আছে সেটি কী কী? রেডিয়ান ফ্ল্যাক্স, এর সাথে সমানুপাতিক ইউনিট কি? লুমিনাস ফ্ল্যাক্স, যার বাংলা করলে আমরা দাঁড়াতে পারি মোটামুটি আলোকিত প্রবাহ, মানে একটা সোর্স থেকে টোটাল কত আলোক রশ্মি বেরোচ্ছে। তাহলে টোটাল কত আলোক রশ্মি শুনলেই কেমন অবাক লাগে না? আলোক রশ্মি আবার টোটাল কী করে হয়? তাহলে আলোক রশ্মিকে আবার সংখ্যায় কী করে আমরা মাপবো? এবং এই মাপার জন্যই এই লেকচারটা। কী করে আমরা মাপি লুমেনের সাহায্যে। আচ্ছা, তাহলে লুমিনাস ফ্ল্যাক্সের ইউনিট কি, একক কি? লুমেন। তারপরে আছে রেডিয়েন্ট ইন্টেন্সিটি, যেটা রেডিওমেট্রিতে যেটা আছে, আর তার সাবপার্ট হলো কি? লুমিনাস ইন্টেন্সিটি, যার একক হলো ক্যান্ডেলা। আর এখানে আছে ইরেডিয়েন্স, আর তার সমানুপাতে কি আছে, তার সমধর্মী কি আছে? তার ইলুমিনেন্স, বা যার বাংলা করলে মোটামুটি আমরা দাঁড়াতে পারি আলোকসজ্জা। আর এই আলোকসজ্জার একক কি? লাক্স। আর লুমিনাস ইন্টেন্সিটি একক কি? দৃপন প্রাবল্য। তাহলে আমরা আস্তে আস্তে করে পুরো জিনিসটা বুঝতে শুরু করি। প্রথমেই আছে ফার্স্ট টপিক আমাদের সমতল কোণ। আমরা এই লেকচারে একদম বেসিক থেকে শুরু করব, মানে যাতে কোনো টপিক, কোনো শব্দ পর্যন্ত বুঝতে অসুবিধা না হয়। একদম বেসিক, মানে যে পৃথিবীর কোনো কিছু সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, সেও যাতে এই ভিডিওটা দেখে সব কিছু মাথায় বুদ্ধি নিয়ে বেরিয়ে যেতে পারে। একদম গাণিতিকভাবে এবং একদম ফিজিক্যাল সিগনিফিকেন্সের সাথে আমি জিনিসটাকে বোঝাবো, সায়েন্টিফিক ওয়েতে। জাস্ট মুখে বলে দেবো এটার ভ্যালু এটা, ওটার ভ্যালু এটা, সেরকম নয়। ওকে? আচ্ছা, সমতল কোণ মানে বুঝতে পারছো সেই কোণটাকে, ত্রিকোণটা একটা তলে তৈরি হচ্ছে। আর তার ইংলিশে কি? ইংলিশ হলো প্লেন কোণ। ছোটোবেলা থেকে আমরা যে কোণ পড়ে এসেছি সেই কোণ আর সমতল কোণ সেম। সমতল কোণ বা কোণের আমরা সংজ্ঞা কি পড়েছিলাম? যদি দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হয়,
বা একটি বিন্দু থেকে দুটি সরলরেখা অপসৃত হয়, তাহলে ওই দুটি সরলরেখার সংযোগের স্থলে যে জ্যামিতিক ক্ষেত্র তৈরি হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি কোণ, তাই তো? আর যেহেতু এটা তলে হচ্ছে সেই জন্য এটাকে আমরা বলি সমতল কোণ বা প্লেন অ্যাঙ্গেল। ইংলিশে বলতে পারি দ্য জিওমেট্রিক শেপ ফর্মড হোয়েন টু স্ট্রেট লাইন, এই যে দুটো স্ট্রেট লাইন মিট অ্যাট এ পয়েন্ট, এই পয়েন্টে মিট করছে, মিট করার জন্য যে জ্যামিতিক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, যে জ্যামিতিক চিত্রটা তৈরি হচ্ছে, সেই চিত্রটাই কি? কোণ। আচ্ছা, এই কোণের যখন আমরা একক দেই, একক কিভাবে দেই? আমরা কোণের একক সাধারণত লিখি কি? ডিগ্রিতে, তাই তো? কিন্তু এসআই পদ্ধতিতে কোণের একক ডিগ্রিতে মাপা হয় না। এসআই পদ্ধতিতে কোণের একক মাপা হয় রেডিয়ান ইউনিটে। মানে মানে ওরা একটা অন্যভাবে জিনিসটাকে ভাবছে। ওরা ভাবছে ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তের এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসার্ধ পরিধি অবধি আমি একটা সরলরেখা টানলাম, সেই সরলরেখাটাকে নাম দিলাম আর, সরলরেখার দৈর্ঘ্য হলো আর, সরলরেখার নাম দিই আমরা এ বি। এবার এই এ বি সরলরেখাটা এই বৃত্তপথে যদি পুরোটা ঘুরে আসে তাহলে আমরা বলি কত ডিগ্রি ঘুরেছে? আমরা বলি 360 ডিগ্রি ঘুরেছে, তাই তো? এবার মনে করো এই সরলরেখাটা জাস্ট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ঘুরলো, এই অ্যাঙ্গেলটা ঘুরেছে। এবার একে যদি আমরা রেডিয়ান এককে লিখি তাহলে আমরা লিখব কি? ধরো এই অ্যাঙ্গেলটা হলো থিটা রেডিয়ান। রেডিয়ান বোঝানোর জন্য উপরে ছোট্ট করে একটা সি লিখতে হয়। তাহলে রেডিয়ানের সঙ্গে এমনভাবে করা হয়েছে, এই থিটা রেডিয়ানের ভ্যালু হলো, আমরা এই বি পয়েন্ট আর এই সি, এখানে ধরো সি পয়েন্ট, আর এটা মাঝখানে যে কোনো একটা পয়েন্ট ডি। এই রেডিয়ানকে যেভাবে ডিফাইন করা হচ্ছে, রেডিয়ানকে ডিফাইন করা হয়েছে দুটি দৈর্ঘ্যের অনুপাত হিসাবে। কোন দুটো দৈর্ঘ্য? আমাদের আর্ক লেন্থ বা আর্ক লেন্থ অফ বি ডি সি ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য সার্কেল। মানে এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের যে দৈর্ঘ্য তাকে এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাই, সেই অনুপাতটা কি বলা হচ্ছে? আমাদের থিটা রেডিয়ান। অর্থাৎ সমতল কোণকে ঘুরিয়ে বলা যেতে পারে কোনো একটা বৃত্তচাপ সেই বৃত্তের কেন্দ্রে যে কোণটা সাবটেন করে আছে বা অধিকার করে আছে, সেই কোণটাই কি তার? সেই কোণটাই হলো তার রেডিয়ান এককে ভ্যালু। তাহলে সমতল কোণের ভ্যালু হলো কি? কোনো একটা আর্ক, সার্কুলার আর্ক, তার সেই বৃত্তের, সেই সার্কেলের কেন্দ্রে যে কোণটা অধিকার করে আছে সেটি হলো তার রেডিয়ান এককে ভ্যালু। এবং তার ভ্যালুকে ম্যাথামেটিক্যালি কী করে প্রমাণ করা হয়? ম্যাথামেটিক্যালি তার ভ্যালুকে প্রমাণ নয়, প্রকাশ করা হয় আর্ক লেন্থ অফ বিডিসি, মানে এই আর্ক লেন্থের মাধ্যমে এবং রেডিয়াস অফ দ্য সার্কেল, এই সার্কেলের রেডিয়াসের মাধ্যমে। ওকে, আচ্ছা, তাহলে সমতল কোণ সম্পর্কে যদি আইডিয়া পুরো ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা চলে যাই ঘনকোণে। টপিক 2, ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল, যার একক হলো স্টেডিয়ান। ঘনকোণ কাকে বলছে? ঘনকোণ বলছে এ সলিড অ্যাঙ্গেল ইজ এ 3-dimensional angle that measures the amount of field of view of an object covered and in a specific point analogous to an plane angle. কিচ্ছু বোঝা গেল না, কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট যেটা বলছি সেটা ভালোভাবে বোঝো। ধরো এই একটা চোখ, এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল না, হ্যাঁ, মানুষের চোখ। এই চোখের সামনে যখন সে একটা নির্দিষ্ট দিকে তাকাবে তখন এই চোখের সামনে তার দৃষ্টিক্ষেত্রের মধ্যে যা যা বস্তু আসবে পুরোটাকেই সে দেখতে পায়। তাহলে তার দৃষ্টিক্ষেত্রটাকে আমরা কি করে বুঝি? তার দৃষ্টিক্ষেত্রটা বেসিক্যালি একটা বৃত্তাকার অংশ চোখের সামনে। আমরা চোখ দিয়ে তাকাচ্ছি, এই তাকানোর সময় আমাদের চোখের সামনে যে এই যে অংশটা তৈরি হচ্ছে, এই অংশের মধ্যে যা যা আছে আমরা পুরোটাকেই দেখতে পাচ্ছি। এই অংশটাকে কি করে বোঝাবে?
এই অংশটাকে বোঝানোর জন্যই যে কনসেপ্ট আবিষ্কার হলো, যে কনসেপ্ট সায়েন্টিস্টরা ডেভেলপ করলো, সেই কনসেপ্টটার নাম কি? কনসেপ্টটার নাম হলো সলিড অ্যাঙ্গেল। মানে এবার যখন তুমি ডেফিনেশনটা দেখবে, দেখো সলিড অ্যাঙ্গেল ইজ 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, মানে এটা ত্রিমাত্রিক দেশে এর অবস্থান আছে। এবং কি তার অ্যামাউন্ট, সেটা কি হচ্ছে, সেটা হলো দ্য অ্যামাউন্ট অফ ফিল্ড অফ ভিউ অফ অ্যান অবজেক্ট কভার ইন এ স্পেসিফিক পয়েন্ট। মানে এই স্পেসিফিক পয়েন্ট দিয়ে একটা নির্দিষ্ট দিকে যে ফিল্ড অফ ভিউটা পাওয়া যাবে, মানে টোটাল যে দৃষ্টিক্ষেত্রটা পাওয়া যাবে, সেই দৃষ্টিক্ষেত্রটাই কি? সলিড অ্যাঙ্গেল। আর এর একক কি? এর একক হলো নান আদার দ্যান 1 স্টেডিয়ান। তাহলে আমরা যখন 1 স্টেডিয়ানকে ডিফাইন করব, কিভাবে ডিফাইন করব? দেখো, কনসেপ্ট বুঝলেই তো হবে না। ফিজিক্স মানে আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সেটাকে বুঝতে হবে, মানে আমাদের ভৌত রাশিগুলোকে চিহ্নিত করতে হবে, তাই তো? আমাদের ভৌত রাশি বলতে আমরা জল বলতে কিছু বুঝি না, বাট জলের পরিমাণ বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা বুঝি। তো এখানেও আমাদের একটা রাশির মধ্যে চলে যেতে হবে। রাশির মধ্যে যদি গল্পটা চাই আমরা, তাহলে আমরা কি বলতে পারি? ধরো এটা একটা কি আছে, এটা একটা গোলক আছে, তাই তো? আচ্ছা, এই গোলকের উপরে সারফেসে একটা অংশ কল্পনা করো। গোলকের উপরে যে এই বৃত্তাকার অংশটা তুমি কল্পনা করেছো, সেই বৃত্তাকার অংশের পরিধি থেকে এই গোলকের কেন্দ্রে প্রতিটি পয়েন্ট তুমি যোগ করে নাও। যোগ করলে কি একটা চোঙের মতো, একটা শঙ্কুর মতো অংশ তুমি পাবে না? সেই শঙ্কুর মতো অংশটা যে কোণটাকে তৈরি করছে, যে 3D ঘন কোণটাকে তৈরি করছে, সেই কোণটা কি বলা হচ্ছে গিয়ে কি, কোণটার একক কি বলা হচ্ছে? স্টেডিয়ান। এবং তাকে ডিফাইন করা কি করে হচ্ছে? তাকে ডিফাইন করা হচ্ছে এই কোণের সামনে, এই বৃত্তের উপরে, এই বৃত্তের যে কি ক্ষেত্রফলটা আছে, সেই ক্ষেত্রফল এরিয়া, তাকে ভাগ করা হচ্ছে যে বৃত্তটাকে, যে গোলকটার অংশ, সেই গোলকটার ব্যাসার্ধর স্কোয়ার দিয়ে। আচ্ছা, এবার যদি আমরা এই ঘনকোণটাকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে কি করে সংজ্ঞায়িত করব দেখি। দেখো, ধরো এই একটা গোলক বা এই একটা গোলক, ধরো এই গোলকের উপরে আমরা একটা বৃত্ত আঁকলাম। এবার ঘনকোণ বা স্টেডিয়ানটাকে আমরা একটা ডায়াগ্রামের মধ্যে বুঝি। দেখো, এটা একটা গোলক আছে, গোলক মানে একটা বল আছে। এই বলের উপরে আমরা একটা পরিসীমা আঁকলাম। কিসের পরিসীমা? একটা বৃত্তের পরিসীমা। তারপর সেই বৃত্তের থেকে আমরা কি করলাম? বৃত্তের পরিসীমা থেকে কতগুলো সরলরেখা টানলাম। কোথায় টানলাম? টানলাম বৃত্তের গোলকের কেন্দ্রে টানলাম। যদি গোলকের কেন্দ্রে টানি, তাহলে বেসিক্যালি এটা একটা কি, একটা শঙ্কু আকৃতির অংশ তৈরি হচ্ছে। এই শঙ্কু আকৃতির অংশ, তার কেন্দ্রে যেই অংশটাই কোণটা তৈরি করছে, সেই কোণটা কি বলছে? কি আমরা স্টেডিয়ান বলছি। এবং তাই কী করে ডিফাইন করা হচ্ছে? তাকে ডিনোট করা হচ্ছে ওমেগার মাধ্যমে, এবং তাকে সংজ্ঞায়িত করা হচ্ছে, তার ভ্যালুকে সংজ্ঞায়িত করা হচ্ছে এই যে টোটাল এরিয়া, যে বৃত্তটাকে আমরা প্রথমে এঁকেছিলাম, সেই বৃত্তের যে এরিয়া, আর এই যে বৃত্তটা কেন্দ্র থেকে যত রেডিয়াস দূরে, মানে এই যে গোলকটার যে রেডিয়াস, তার স্কোয়ারের মাধ্যমে। অর্থাৎ এখানেও আমরা দুটো রাশির অনুপাতের মাধ্যমে আমরা তাকে স্টেডিয়ানকে বা ঘনকোণকে বোঝালাম। আচ্ছা, ঘনকোণ তাহলে কি হচ্ছে? ঘনকোণ হলো কোনো নির্দিষ্ট একটা দিকে যে দৃষ্টিক্ষেত্র, তার পরিমাণ। আর এক স্টেডিয়ান কখন হবে? যখন ওই এরিয়াটা আর এই আর স্কোয়ারটা সমান হয়ে যাবে। তাহলে এক স্টেডিয়ানের ডেফিনেশন হলো গোলকের পৃষ্ঠের একটি ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠে একটি ক্ষেত্রফল যার ভ্যালু হলো গোলকের ব্যাসার্ধের স্কোয়ার বা বর্গ, তার সমান। তাহলে গোলকের ব্যাসার্ধের বর্গের সমান ক্ষেত্রফল বিশিষ্ট গোলকের পৃষ্ঠ, তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, সেই কোণটাই হলো 1 স্টেডিয়ান। এই 1 স্টেডিয়ান বা স্টেডিয়ানের কনসেপ্ট আমাদের ফটোমেট্রি বা রেডিওমেট্রিতে প্রতিটি পদক্ষেপে বার লাগবে। তাই এত ডিটেলসে জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে নিলাম। তাহলে যদি আমরা রেডিয়ান আর স্টেডিয়ান বুঝে থাকি, তাহলে আমরা এবার পরের স্টেপে চলাফেরা করি।
ফার্স্ট কনসেপ্ট রেডিওমেট্রি। রেডিওমেট্রি না বুঝলে আমরা ফটোমেট্রি বুঝতে পারবো না, কারণ রেডিওমেট্রির সাথেই ফিজিক্সের বাকি যে প্রচলিত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে তাদের সাথে মিল আছে। যেমন আমাদের ওয়াট, যেমন আমাদের এনার্জি, জুল পার সেকেন্ড, যেমন আমাদের দৈর্ঘ্য প্রস্থ, সব কিছুরই। ওকে, মানে রেডিওমেট্রি হলো গিয়ে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের সাথে এই ধরনের ফিজিক্সের একটা যোগসূত্র তৈরি করছে। তাহলে রেডিওমেট্রিতে কী নিয়ে আমরা আলোচনা করব? রেডিওমেট্রিতে আমরা আলোচনা করব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কোন রেডিয়েশনটা? একটা ফুল স্পেকট্রাম, মানে বর্ণালীর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য থেকে বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের যত ধরনের তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি নির্গত করে সেই প্রতিটা রশ্মিকে নিয়ে আলোচনা করাই হলো আমাদের রেডিওমেট্রির কাজ। যেখানে ফটোমেট্রির কাজ কিন্তু এত কিছু না, ফটোমেট্রির কাজ হলো নির্দিষ্ট একটা অংশকে। তাহলে রেডিওমেট্রি হলো একটা ফুল স্পেকট্রাম, মানে সূর্যরশ্মি থেকে ধরো যত 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 রকমের তরঙ্গদৈর্ঘ্য বা কম্পাঙ্কের রশ্মি বেরোচ্ছে সবাইকে নিয়ে চিন্তাভাবনা করবে কে? সবাইকে নিয়ে চিন্তাভাবনা করবে আমাদের রেডিওমেট্রি। ওকে, রেডিওমেট্রির ফুল স্পেকট্রাম আমাদের সামনে চলে এসেছে। কী রকম দেখা যাবে দেখো, এই ফুল স্পেকট্রামে আমাদের গামা রেজ, মানে যা ন্যানোমিটার, মানে যা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, সেখান থেকে আমাদের AM বা FM, সেই যে রেডিওতে যেগুলো আমরা ইউজ করি সেই তরঙ্গদৈর্ঘ্য 100 মিটার অবধি আমাদের যে পুরো রেঞ্জটা আছে সেই পুরো রেঞ্জটাই আমাদের কি? আমাদের পুরো রেঞ্জটাই হলো আমাদের রেডিওমেট্রির পড়াশুনোর জিনিস। তাহলে রেডিওমেট্রি কাকে কনসিডার করবে? রেডিওমেট্রি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি থেকে বৃহত্তর যত তরঙ্গদৈর্ঘ্য আছে বা যত কম্পাঙ্ক আছে সবাইকে নিয়ে কি রেডিওমেট্রি চিন্তাভাবনা করবে। এবার এই রেডিওমেট্রির দুনিয়াতে 4টে থেকে 5টা একক আছে। এককগুলো কিসের উপর ডিপেন্ড করছে? ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। রাদার আই শুড সে রেডিওমেট্রির দুনিয়াতে 3টে ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। তাহলে রেডিওমেট্রির দুনিয়াতে কটা ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আছে? 3টে। 3 ফিজিক্যাল কোয়ান্টিটিস। যে 3 ফিজিক্যাল কোয়ান্টিটিসের মাধ্যমেই আমরা রেডিওমেট্রিটা পড়াশুনো করি। যেমন আমরা ক্লাসিক্যাল ফিজিক্সকে কীভাবে পড়াশুনো করি? আমরা দৈর্ঘ্য, ভর আর সময়ের একক জানি বলেই তো বাকি রাশিগুলো সম্পর্কে আমরা পড়াশুনো করতে পারছি। তেমনই রেডিওমেট্রিতে 3টে রাশি জানলেই আমরা রেডিওমেট্রি সম্পর্কে সমস্ত পড়াশুনো করতে পারবো। সেই রাশিগুলো কী কী? প্রথম রাশি হলো বা ভৌত রাশি হলো, আই শুড সে ভৌত রাশি হলো রেডিয়েন্ট ফ্ল্যাক্স বা রেডিয়েশন ফ্ল্যাক্স। রেডিয়েন্ট ফ্ল্যাক্স। আচ্ছা, এই ফ্লাক্স শব্দটার মানে মোটামুটি একটা রেখা মনে করতে পারো। আমরা ফিজিক্সের সব কিছুকেই বোঝার সুবিধার্থে একটা রেখা আকারে কল্পনা করে নিলে আমাদের খুব সুবিধা হয়। যেমন ম্যাগনেটিক ফ্লাক্স, যেমন ইলেকট্রিক ফ্লাক্স, মানে টোটাল যে রশ্মিগুলো বেরোচ্ছে তাকে আমরা একটা রেখা হিসাবে কল্পনা করে নেব বা রশ্মি হিসাবে কল্পনা করে নেব, বা একটা ফোর্সকে আমরা রশ্মি হিসাবে কল্পনা করে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে রেডিয়েন্ট ফ্ল্যাক্সের একক কি? একক হলো আমাদের ওয়াট। রেডিয়েন্ট ফ্ল্যাক্সের মানে কি জানো তো? ধরো একটা আলোর উৎস আছে, এটা সূর্য হতে পারে, যাহা কিছু হতে পারে। এই সূর্য থেকে টোটাল যত এনার্জি প্রতি সেকেন্ডে বেরোয়, মানে সূর্য থেকে মনে করো প্রতি সেকেন্ডে 1 জুল এনার্জি বেরোচ্ছে, 1 জুল এনার্জি পার সেকেন্ড বেরোচ্ছে। তখন আমরা ধরে নিই যে সেই উৎসটার রেডিয়েন্ট ফ্লাক্স হলো 1 ওয়াট। অর্থাৎ কোনো একটা উৎস থেকে যদি উৎসটা থেকে নির্গত শক্তি যদি প্রতি সেকেন্ডে 1 জুল হয় বা 1 জুল পার সেকেন্ড হয়, তখন তার রেডিয়েন্ট ফ্লাক্স আমরা ধরবো 1 ওয়াট। এবার ধরো একটা উৎস আছে, সেই উৎস থেকে আমাদের প্রতি সেকেন্ডে 4 জুল ক্ষমতার আমাদের কি বেরোচ্ছে? প্রতি সেকেন্ডে 4 জুল ক্ষমতার আমাদের আলোক রশ্মি বেরোচ্ছে। কোন আলোক রশ্মি? যে কোনো বর্ণের, যে কোনো ধরনের, যে কোনো তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি বেরোচ্ছে। তাহলে আমরা ধরে নিই কি? আমরা ধরে নিই ওই আলোক উৎস থেকে 4টে টোটাল রেখা বেরোচ্ছে, মানে ওই আলোক উৎসের রেডিয়েন্ট ফ্ল্যাক্স 4 ওয়াট। ওকে, রেডিয়েন্ট ফ্ল্যাক্স সম্পর্কে আইডিয়া হয়ে গেলে আমাদের পরের যে রাশিটি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের রেডিয়েন্ট
ফ্লাক্স ইন্টেন্সিটি, তারপরে আসবে রেডিয়েন্ট ফ্লাক্স ইন্টেন্সিটি। রেডিয়েন্ট ফ্লাক্স ইন্টেন্সিটি মানে, রেডিয়েন্ট ফ্লাক্স ইন্টেন্সিটি বলতে বোঝাচ্ছে কোনো একটা আলোক উৎস থেকে কোনো একটা নির্দিষ্ট দিকে এক ঘনকোণ স্থানের মধ্য দিয়ে বা এক স্টেডিয়ানের মধ্য দিয়ে যতগুলো রেডিয়েন্ট ফ্লাক্স পাস করছে। মানে ধরো কোনো একটা আলোক উৎস দিয়ে একটা নির্দিষ্ট দিকে এক ঘনকোণ, এই যে এক ঘনকোণ, তার মধ্য দিয়ে মনে করো আমাদের 10টা রেডিয়েন্ট ফ্লাক্স যাচ্ছে, মানে 10 ওয়াট যাচ্ছে। তাহলে সেই উৎসের রেডিয়েন্ট ফ্লাক্স ইন্টেন্সিটি কত হবে? ইন্টেন্সিটি হবে 10 ওয়াট পার কত? পার 1 স্টেডিয়ান, তাই তো, 1 SR। ওকে, তাহলে রেডিয়েন্ট ফ্লাক্স ইন্টেন্সিটি হলো কোনো একটা নির্দিষ্ট দিকে এক স্টেডিয়ান এরিয়ার মধ্যে, এক স্টেডিয়ান ঘনকোণের মধ্য দিয়ে, সলিড অ্যাঙ্গেলের মধ্য দিয়ে যে পরিমাণে রেডিয়েন্ট ফ্লাক্স পাস করে, মানে যত ওয়াট শক্তি নির্গত হয় প্রতি সেকেন্ডে, মানে যত জুল শক্তি নির্গত হয় প্রতি সেকেন্ডে এক ঘনকোণের মধ্য দিয়ে, সেটাই কি তার রেডিয়েন্ট ফ্লাক্স ইন্টেন্সিটি। ঠিক আছে, আর এই রাশিতে আর একটা কোয়ান্টিটি আছে যেটা আমাদের জানতে হবে, ইরাডিয়ান্স। এতক্ষণ আমরা যেগুলো নির্গত হচ্ছিল মানে আউটগোয়িং সম্পর্কে পড়ছিলাম, এবার আমরা প্রথমে ইনকামিং সম্পর্কে পড়বো, মানে যেটা এসে পড়বে। ধরো আমার এখানে একটা তল আছে, এই তলের উপরে যতগুলো রেডিয়েন্ট ফ্লাক্স এসে পড়লো, প্রতি একক ক্ষেত্রফলে, তাকেই বলছি আমরা ইরেডিয়ান্স। অর্থাৎ ধরো আমার হাত আছে, আমার হাতের উপর আলো এসে পড়ছে বলেই তো তোমরা হাতটাকে দেখতে পাচ্ছ। এবার ধরো আলো উৎসটাকে খুব বড় বাড়িয়ে দিলাম, তাহলে আলো উৎসটাকে বাড়িয়ে দিলে কি হবে? এই হাতের উপরে অনেক বেশি রশ্মি এসে পড়বে, অনেক বেশি ওয়াট এসে পড়বে। টোটাল যে ওয়াটটা পড়ছে, সেই টোটাল ওয়াটটাকে টোটাল ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হলো ইরাডিয়ান্স। ইরাডিয়ান্স হলো টোটাল আউটগোয়িং ফ্লাক্স, মানে যত পরিমাণ ফ্লাক্স এর উপর এসে পড়বে তাকে ওই সারফেসটার এরিয়া দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব ওই সারফেসটার ইরাডিয়ান্স। তাহলে ইরাডিয়ান্সের একক কি হচ্ছে? তাহলে ইরাডিয়ান্সের একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, মানে কত ওয়াটের কত ওয়াটের রেডিয়েশন এসে একক ক্ষেত্রফল বা 1 মিটার স্কোয়ারের উপর এসে পড়ছে, সেটাই হলো আমাদের কি ইরাডিয়ান্সের একক, ইকুয়াল টু 1 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে রেডিওমেট্রি সম্পর্কে আমাদের আইডিয়া মোটামুটি হলো। এবার আমাদের আসল জায়গায় ঢুকবো, ফটোমেট্রি। এই যে রেডিওমেট্রি, সেই রেডিওমেট্রিতে এত যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে, সেই প্রতিটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোই কি আমাদের কাজে লাগবে? একদমই কাজে লাগবে না। আমাদের কাজে লাগবে স্পেসিফিক কিছু তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যেগুলো আমাদের চোখে সেন্সিটিভ। আমাদের চোখে বলতে যারা যে লাইট নির্মাতা, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের আলোর দেয়, যেমন ধরো হসপিটালে, যেমন ধরো স্কুলে, যেমন ধরো কোনো শপিং মলে, কোথাও আলোর এক একটা তীব্রতা থাকে। এবার তারা কী নিয়ে ডিসাইড করবে, তারা কী নিয়ে রিসার্চ করবে? তারা রিসার্চ করবে ফটোমেট্রি নিয়ে, এবং তাদের কাছে কোন তরঙ্গ দৈর্ঘ্যগুলো শুধু ইম্পর্টেন্ট, যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমাদের চোখে সেন্সিটিভ। তাহলে ফিজিক্সের এই একমাত্র কোয়ান্টিটি যেটা মানুষের চোখের সেন্সিটিভিটির উপর বেস করে তৈরি হয়। আচ্ছা, আমাদের চোখ, হিউম্যান আই, কোন রশ্মির উপর বেশি সেন্সিটিভ? আমরা হলুদ গ্রিন বা সবুজ হব গ্রিন ইয়েলো আলোটাকে ভালো দেখি। কিন্তু যদি কাউকে বলি ভাই আমরা গ্রিন ইয়েলো আলোকে ভালো দেখি, এটাকে সায়েন্টিফিক শোনায় না। তাহলে আমাদের সায়েন্টিফিক শোনানোর জন্য একে আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা অ্যাসাইন করতে হবে। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কত? তরঙ্গ দৈর্ঘ্যটা হলো 555 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, বা 540 × 10⁻12 হার্টজ কম্পাঙ্কের আলোক রশ্মি, যেটা কিনা হলুদাভ সবুজ বা সবুজ হলুদ বা গ্রিন ইয়েলোইশ একটা এফেক্ট থাকে যার মধ্যে, সেটাই আমাদের চোখের জন্য সবচেয়ে সংবেদনশীল, এবং তাকেই চুজ করা হয় আমাদের ফটোমেট্রির রাজা হিসাবে।
মানে তার উপরে ডিপেন্ড করেই সমস্ত ফটোমেট্রিটা তৈরি হয়। এবার ধরো একটা আলোকউৎস থেকে একটা লাল রঙের আলোকউৎস বেরোচ্ছে, লাল রঙের আলো বেরোচ্ছে, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চয়ই কী হবে, বেশি হবে। এবার এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেরোচ্ছে লাল রঙের, এবার সেটাকে আমাদের চোখে আগের মতোই সেন্সিটিভ? আগের মতো সেন্সিটিভ না। তাহলে যদি সবুজ আলোটা বেরোতো তাহলে সেটা বেশি সেন্সিটিভ, লাল আলোটা বেরোলে কম সেন্সিটিভ। তাহলে লাল আলোকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে আর সবুজ আলোকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে, যে গুণের মাধ্যমে আমরা বুঝতে পারবো সবুজ আলোটা বেশি সেন্সিটিভ। এই গুণটা করা হয় গিয়ে 683 দিয়ে। আচ্ছা, 683 কনসেপ্ট পরে বলছি। এই গুণটা করা হয় ধরো মনে করো এক্স দিয়ে। তাহলে সবুজ আলো একটা রশ্মি আমাদের চোখে 100% সেন্সিটিভ, আর লাল আলোর রশ্মিটা সেটা আমাদের চোখে ধরো 50% সেন্সিটিভ। তাহলে লাল আলোকে গুণ করা হবে 50 দিয়ে, 0.5 দিয়ে, সবুজ আলোকে গুণ করা হবে 100 দিয়ে বা 1 দিয়ে। এবার কোন আলোটা আমাদের চোখে কীরকমভাবে সেন্সিটিভ তার উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়েছে একটা বিশাল ইম্পর্টেন্ট ফাংশনটাকে বলা হয় লুমিনাস এফিসিয়েন্সি ফাংশন। লুমিনাস এফিসিয়েন্সি ফাংশন বা লুমিনাস ফাংশনটার উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন আলোক রশ্মি কোনটা আমাদের চোখে কতটা সেন্সিটিভ সেটা ডিফাইন করা হয় এবং সেটাকে প্লট করা হয় একটা গ্রাফের মাধ্যমে। সেই গ্রাফটা যখন আমরা পড়াশুনো করব আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করে ফেলব। তাহলে আমরা প্রথমে আসি এই রেডিওমেট্রি আর ফটোমেট্রির মধ্যে কি কনভারসেশনে। রেডিওমেট্রি থেকে এবার আমরা ফটোমেট্রিতে যাব। আমাদের হেডিং হলো রেডিওমেট্রি ভার্সেস ফটোমেট্রি। দেখো আমরা এখানে এই দৃশ্যমান আলো কোনটা, এই পুরো ওয়েভলেন্থের মধ্যে ছোট্ট যে অংশটা সেটাই দৃশ্যমান আলো, আর আমরা কাজ করবো এই দৃশ্যমান আলোকেই নিয়ে। তার মধ্যে বলেছি 555, মানে এই যে হলুদ সবুজ যে আলোটা অংশটা এটাই আমাদের চোখে সবচেয়ে বেশি সেন্সিটিভ। ঠিক আছে, আচ্ছা এই সেন্সিটিভিটির ভিতর ভিত্তি করে তৈরি হয়েছে লুমিনাস ফাংশন, তাই তো। এবার সেন্সিটিভিটা বোঝার আগে আমরা প্রথমে বুঝে নিই এর ফটোমেট্রির ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, তখনই আমরা বাকি জিনিসটা বুঝতে একদম জলভাত হয়ে যাবে। দেখো রেডিওমেট্রির যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ছিল তার সাথে ফটোমেট্রির ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো সেম ধরনের। রেডিওমেট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ছিল সেটা কি, সেটা ছিল রেডিয়েন্ট ফ্লাক্স, যার ইউনিট ছিল কত, ওয়াট। এর সমতুল্য ফটোমেট্রিতে যে এককটা সেই এককটা হলো আমাদের লুমিনাস ফ্লাক্স। তাকে আমরা বাংলা করলে দাঁড়াতে পারি আমাদের আলোকিত প্রবাহ। আচ্ছা, রেডিয়েন্ট ফ্লাক্স বলছে একটা সোর্স দিয়ে টোটাল যত রেডিয়েশন বেরোচ্ছে, টোটাল যা ফ্রিকোয়েন্সি রেডিয়েশন বেরোচ্ছে। আর লুমিনাস ফ্লাক্স বলছে একটা সোর্স থেকে যে আলোগুলো বেরোচ্ছে তার মধ্যে যে আলোগুলো আমাদের চোখে যতটা সেন্সিটিভ সেই আলোগুলোর পরিমাণটাই আমাদের কি, লুমিনাস ফ্লাক্স। ওকে, মানে লুমিনাস ফ্লাক্স ইজ ডিপেন্ড অন সেন্সিটিভিটি অফ হিউম্যান আই। এবার একটা কনভার্সন দরকার, কার সাথে, রেডিয়েন্ট ফ্লাক্স আর লুমিনাস ফ্লাক্সের সাথে। সেই কনভার্সনটাই করে আমাদের করে এসিডি। আচ্ছা, এসিডি সম্পর্কে আমরা জাস্ট বুঝবো, আগে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়নি। কোনো একটা সোর্স, যদি ধরো একটা সোর্স আছে, এই সোর্স থেকে শুধুমাত্র একটা তরঙ্গদৈর্ঘ্যের আলোটাই বেরোয়। সেই তরঙ্গদৈর্ঘ্যের আলোটা কত, তরঙ্গদৈর্ঘ্যের আলোটা হলো 555 ন্যানোমিটার, মানে যেটা আমরা চোখে দেখতে পাই। বলা হচ্ছে কোনো একটা সোর্স থেকে যদি 555 ন্যানোমিটারের কত 1 ওয়াট রেডিয়েশন নির্গত হলো ধরে নেওয়া হয়, তাহলে সেটাকে যখন আমরা ফটোমেট্রিতে চলে যাব তখন ধরে নেওয়া হয় এই 1 ওয়াট যে রেডিয়েশনটা নির্গত হচ্ছে সেই 1 ওয়াট রেডিয়েশনটা হলো বেসিক্যালি ফটোমেট্রিতে 683টা লুমেনের সমান। মানে আমি কল্পনা করে নিতে পারি এই 683টা লুমেন, মানে আমি কল্পনা করে নিতে পারি ফটোমেট্রিতে 1 লুমেন হলো
রেডিওমেট্রিতে 1/683 ওয়াট। অর্থাৎ আমি বলতে চাইছি কোনো একটা উৎস যদি 555 ন্যানোমিটারের যে আলোক রশ্মিটা নির্গত করবে, সেই আলোক রশ্মিটার শক্তি যদি 1 ওয়াট হয়, মানে আলোক রশ্মিটার শক্তি যদি প্রতি সেকেন্ডে 1 জুল হয়, তাহলে সেই আলোক উৎসটাকে আমরা সমানুপাতিক ধরতে পারি 683খানা আলোক রশ্মির সাথে। মানে এই আলোক উৎসের 1 ওয়াট ক্ষমতাকে আমরা ধরে নিই বেসিক্যালি একটা আলোক উৎস থেকে 683টা লুমেন বেরোচ্ছে। আর এই লুমেন কি? এই লুমেনই হলো লিউমিনাস ফ্লাক্সের একক। মানে একটা আলোক উৎস থেকে 683 লুমেন বেরোচ্ছে, মানে আলোক উৎস থেকে ধরে নিতে পারি, কল্পনা করে নিতে পারি আমরা 683টা রশ্মি বেরোচ্ছে। কখন? যখন বেসিক্যালি ওই আলোক উৎসটার ক্ষমতা হলো কত? 1 ওয়াট। ঠিক আছে? আচ্ছা, এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে বাকি পুরো রেডিওমেট্রি জল ভাত, তাই তো? আচ্ছা, তাহলে আমরা লিউমিনাস ফ্ল্যাক্সে চলে যাই। লুমিনাস ফ্ল্যাক্স বলতে আমরা বললাম কোনো একটা সোর্স থেকে যতগুলো লুমেন বেরোচ্ছে। তাহলে লুমিনাস ফ্ল্যাক্স আমরা বলতে পারি, তার একক কি আমরা বলতে পারি? লুমেন। তাহলে আমরা অলরেডি পড়ে আসলাম কি? আমরা অলরেডি পড়ে আসলাম 1 ওয়াট রেডিয়েন্ট ফ্ল্যাক্স, মানে 1 ওয়াট ক্ষমতা ইকুয়াল টু কী হবে? ইকুয়াল টু হবে 683টি লুমেন, বা 1 ওয়াট ইকুয়াল টু 683 লুমেন, বা 1 লুমেন ইকুয়াল টু 1/683 ওয়াট। ব্যাস, সিম্পল। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা কি? লুমিনাস ইন্টেন্সিটি। এই এতক্ষণ কথা বলার পরে লুমিনাস ইন্টেন্সিটিতে ফাইনালি আমরা আসলাম। এই লুমিনাস ইন্টেন্সিটি যার একক কি? যার একক হলো আমাদের ক্যান্ডেলা। ছোটোবেলা থেকে হাজার হাজার জায়গাতে আমরা ক্যান্ডেলা ওয়াটটা শুনে এসেছি। এই প্রথম আমরা ক্যান্ডেলা ওয়াটটা সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। কি ক্যান্ডেলা ওয়াট? দেখো, বলছে কোনো একটা আলোক উৎস আছে, সেই আলোক উৎস থেকে প্রতি একক স্টেডিয়ান বা প্রতি একক ঘনকোণে যদি একটা লুমেন বেরোয়, তখন তার ঘনত্বকে বা লুমিনাস ইন্টেন্সিটিকে বা আলোক প্রবাহ মাত্রাকে কি বলছে? বা দীপন প্রাবল্যকে কি বলছে? প্রাবল্যকে বলছে 1 ক্যান্ডেলা। তাহলে 1 ক্যান্ডেলা ইকুয়াল টু বেসিক্যালি 1 লুমেন পার কত? 1 স্টেডিয়ান। তাহলে লুমিনাস ইন্টেন্সিটি মানে এটাকে ঘনত্ব হিসাবে ধরতে পারো। মানে টোটাল একটা আলোক উৎস থেকে মনে করো 100টা লুমেন বেরিয়েছে, মানে 100টা আলোক রশ্মি বেরিয়েছে। এই 100টা আলোক রশ্মিকে আমরা যদি ওই আলোক উৎসটার টোটাল ঘনকোণটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব কি? 1 ক্যান্ডেলা। ওকে, আচ্ছা, তাহলে 1 লুমেন মানে কি? 1 লুমেন তো আমরা অলরেডি পড়েছিলাম 683 ওয়াট বাই স্টেডিয়ান। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা ক্যান্ডেলার সাথে আর সম্পর্ক পেলাম, ক্যান্ডেলার সাথে আমরা ওয়াটের সম্পর্ক পেলাম আর স্টেডিয়ানের সম্পর্ক পেলাম। কেন ক্যান্ডেলার সাথে ওয়াটের সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ? কারণ কিছুই না, কারণ ক্লাসিক্যাল ফিজিক্সে বা আমরা প্রচলিতভাবে ওয়াট শব্দটাই বেশি ইউজ করি। আর ক্যান্ডেলা কি নির্বাচিত করা হয়েছে এই ফটোমেট্রি বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাথমিক একক হিসাবে, ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে। তার জন্য তার সাথে প্রাইমারি এককগুলো সম্পর্ক আমাদের জানা দরকার। তার জন্যই আমাদের এই ক্যান্ডেলার সাথে ওয়াটের সম্পর্ক নিয়ে এসছে। তাহলে আমি দেখো এখান থেকে খুব ইজিলি বলতে পারি, কি বলতে পারি? আচ্ছা, 1 ওয়াট ইকুয়াল টু 683 লুমেন। কখন? যখন এই 1 ওয়াটটা হলো বেসিক্যালি 500
ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি, তাই তো? তাহলে আমি এখান থেকে এই যে সংজ্ঞাটা আমরা পেয়েছি, ক্যান্ডেলার সংজ্ঞাটা আমরা পেয়েছি, সংজ্ঞাটাকে আমরা সুন্দরভাবে বার্নিশ করি। বার্নিশ করলে কী দাঁড়াচ্ছে দেখো, 1 ক্যান্ডেলা মিন্স 1 লুমেন বাই 1 স্টেডিয়ান, মানে 1/683 ওয়াট বাই 1 স্টেডিয়ান। সেখান থেকে 1 ক্যান্ডেলা হলো যে কোনো আলোক উৎসের ক্ষমতা কত, 1 ক্যান্ডেলা, যখন সেটি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল কত 1 স্টেডিয়ান ঘনকোণের মধ্য দিয়ে 1/683 ওয়াট শক্তি নির্গত করে। এই ওয়াট শক্তিটা কার? 683 ওয়াট শক্তির আমাদের 540 × 10⁻12 হার্জ কম্পাঙ্কের বা 550 ন্যানোমিটার। এই যে শক্তিটা কার শক্তি? শক্তিটা হলো 555 ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটার শক্তি। সেটাই আমাদের কি? সেটাই আমাদের ক্যান্ডেলার সংজ্ঞা ডিফাইন হয়ে গেল। আর এই 1/163 ওয়াট, এই ওয়াটকে আমরা আবার অনেক জায়গাতে কী লিখি? ওয়াটটা বেসিক্যালি কী ছিল? ওয়াটটা বেসিক্যালি ছিল রেডিয়েন্ট ফ্লাক্স। মানে অনেক জায়গাতে ঘুরিয়ে লেখা থাকে, অনেক বইতে ঘুরিয়ে লেখা থাকে, এক স্টেডিয়ানের মধ্য দিয়ে যদি 1 রেডিয়েন্ট ফ্লাক্সের 1/683 ভাগ আলো বেরোয়, তখন সেই সোর্সের ক্ষমতাকে, সেই সোর্সের দীপন প্রাবল্যকে বলা হয় 1 ক্যান্ডেলা। আর একবার লাস্ট টাইম আমি বলে দিচ্ছি, বলা হয় কীরকমভাবে বলা হয়, ধরো একটি আলোক উৎস আছে, সেই আলোক উৎস 1 স্টেডিয়ানের মধ্য দিয়ে কত রেডিয়েন্ট ফ্লাক্স বার করছে, সেই রেডিয়েন্ট ফ্লাক্স কত 1/683, মানে 1/683 1 রেডিয়েন্ট ফ্লাক্সের 1/683 ভাগ বার করছে, তখন সেই উৎসটাকে কি বলছে? সেই উৎসটা ক্ষমতাকে বলছে 1 ক্যান্ডেলা। তাহলে ক্যান্ডেলা থেকে আমরা লুমেনের সংজ্ঞাটা পেয়ে গেলাম। এবার এখানে একটা কথা আমরা বলেছিলাম, কি বলেছিলাম? 1 ওয়াট ইকুয়াল টু 683 লুমেন, 1 ওয়াট অফ 555 ন্যানোমিটার ইকুয়াল টু 683 লুমেন। অর্থাৎ আমি বলতে পারছি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে লুমেনের একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটাই কার উপর ডিপেন্ড করছে? লুমিনাস এফিসিয়েন্সি ফাংশনের উপরে। এবার লুমিনাস এফিসিয়েন্সি ফাংশন সম্পর্কে জাস্ট একটু আমরা দেখে নিই। তো সমাধান আছে এখানেই, লুমিনাস ইন্টেন্সিটি ফাংশন। দেখো এখানে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ওয়েভলেন্থকে নিয়েছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের লুমেনকে নিয়েছে। লুমেন বলতে কোন লুমেন? লুমেন পার ওয়াট, অর্থাৎ 1 ওয়াট রেডিয়েন্ট এনার্জি ইকুয়াল টু কত ওয়াট লুমেন। ওকে, মানে রেডিওমেট্রি আর ফটোমেট্রির কনভার্সানই আছে এখানে লুকিয়ে। আর এই দেখো 500, আচ্ছা এখানে দুটো কার্ভ দেখতে পাবে, আমরা শুধুমাত্র এই কার্ভটা নিয়ে এখন আলোচনা করব। এইটা অন্ধকারের জন্য, এই কার্ভটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা এই অন্ধকারের কার্ভ না, আলোর কার্ভ, শুধু এইটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই কার্ভে দেখো 555 ন্যানোমিটারের জন্য আমরা কি পাচ্ছি? সবচেয়ে উচ্চতম পয়েন্টটাকে পাচ্ছি। তার পয়েন্টটা কত? 683 লুমেন পার ওয়াট। মানে 555 তরঙ্গ দৈর্ঘ্য, 555 তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলো রশ্মি যদি 1 ওয়াট ক্ষমতা নিয়ে নির্গত হয়, তাহলে আমরা বলতে পারি সেটি বেসিক্যালি 683টা আলোক রশ্মি নির্গত করে। মানে তার দীপন প্রাবল্য কত হবে? তার দীপন প্রাবল্য হবে 683 লুমেন পার ওয়াট, মানে 683 ক্যান্ডেলা। ওকে, তাহলে ক্যান্ডেলার সাথে বাকি সমস্ত রাশিগুলো আমরা বুঝে গেলাম। তাহলে লুমিনাস এফিকেসি, এই টার্মটাকে বলে লুমিনাস এফিকেসি, মানে এফিসিয়েন্সি ফাংশনকে যেভাবে বোঝানো হয়, অফ 550 ন্যানোমিটার কত? 683 লুমেন পার ওয়াট। ওকে, এবার দেখো, ধরো একটা আলোক উৎস আছে যার থেকে কত? 500 তরঙ্গ দৈর্ঘ্যে আলো বেরোচ্ছে। এই 500 তরঙ্গ দৈর্ঘ্য মানে ধরো আমাদের এখানে কত লুমিনাস এফিকেসি পাচ্ছি? ধরো এখানে 100, 200, 300, 400, 500, ধরো 250 মতো এফিকেসি পাচ্ছি। তাহলে ধরো আমাদের একটা অঙ্ক করছি, সেই অঙ্কতে আমাদের 500 ন্যানোমিটার আছে। 500 ন্যানোমিটারের জন্য কেসিডি কত? 500 ন্যানোমিটারের জন্য কেসিডি মনে করো 250, 250 লুমেন পার, বা লুমেনকে আমরা এলএম দ্বারা লিখছি লুমেন পার ওয়াট, তাই তো? আচ্ছা, এবার একটা সোর্স আছে, সেই সোর্স থেকে
আমাদের 500 ন্যানোমিটারের 2 ওয়াট ক্ষমতার আলো নির্গত হয়েছে, আর 555 ন্যানোমিটারের কত 2 ওয়াট ক্ষমতার আলো নির্গত হয়েছে। তাহলে টোটাল কত লুমেন নির্গত হয়েছে বলতে পারবে? টোটাল লুমেন নির্গত হয়েছে কত? 500 জন্য কত 2 ওয়াট, তাহলে 500-র জন্য কেসিডির ভ্যালু কত? 250। তাহলে আমরা এখানে গুণ হবে বেসিক্যালি, দেখো 250-র সাথে গুণ হবে 2। এটা কার জন্য? 500 ন্যানোমিটারের আলোর জন্য। আর যে আলোটা আছে কত 555 ন্যানোমিটার, তারও ক্ষমতা কত 2 ওয়াট, কিন্তু তার জন্য ফাংশনের থেকে গুণ হচ্ছে, তার জন্য ফাংশনের থেকে গুণ হচ্ছে 683। তাহলে এটা হলো টোটাল লুমেন। তাহলে টোটাল লুমেন কি করে ওয়াট থেকে বা লুমিনাস এফিকেসি ফাংশনের মাধ্যমে গুনতে পারি বা যোগ করতে পারি সেটা আমরা বুঝে গেলাম। ব্যাস, এবার এটাকে ঘনকোণ দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল, মানে কতটা ঘনকোণের মধ্য দিয়ে আলোটা বার করছে, তাহলে আমরা কি সেই উৎসের, সেই সোর্সের ক্যান্ডেলা বা দীপন প্রাবল্য পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা ব্যাক টু দ্য বেসিকে একবার চলে আসি। কী কী জিনিস আমরা শিখলাম? আমরা শিখলাম, ব্যাক টু দ্য বেসিকে চলে আসতে দেখো, আমরা প্রথমে শিখলাম লুমিনাস এফিকেসি সম্পর্কে, যার মানে হলো লুমেন পার্ট ওয়াট। মানে এটা রেডিওমেট্রি আর ফটোমেট্রির একটা কনভার্সন। রেডিওমেট্রিতে কোনো আলোকরশ্মি, সেই আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য যদি 555 ন্যানোমিটার হয়, তাহলে সেটা থেকে 683 লুমেন ক্ষমতার কি আমরা লুমিনাস ফ্লাক্স পাবো। এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কনভার্সন। আচ্ছা, ফটোমেট্রিতে তারপরে ইম্পর্টেন্ট টার্ম হলো লুমিনাস ফ্লাক্স, যার একক কত? লুমেন, এবং সেটা ইকুয়াল টু কি? 1 লুমেন ইকুয়াল টু ক্যান্ডেলা ইন্টু স্টেডিয়ান। আর রেডিয়ান ফ্লাক্সকে আমরা, রেডিয়ান ফ্লাক্সের একক মানে টোটাল কতগুলো রেডিয়ান ফ্লাক্স বেরিয়েছিল তার একককে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ওয়াট। আর রেডিওমেট্রিতে এই যে দুটো একক, এই দুটো একক কি? নন ডাইরেকশনাল, মানে এই দুটো এককের জন্য আমরা ডাইরেকশনকে দেখি না। তারপরে আরেকটা একক আছে, সেটা কি? ডাইরেকশনাল এককটা কি? রেডিয়েন্ট ইন্টেন্সিটি, মানে প্রতি একক ঘনকোণের মধ্য দিয়ে কতটা আলোকরশ্মি বেরোচ্ছে। অনেক বইতে লেখা থাকে 1 ক্যান্ডেলা ইকুয়াল টু 1/683 রেডিয়েন্ট ইন্টেন্সিটি অফ 555 ন্যানোমিটার ওয়েভ লেন্থ লাইট। ওকে, অনেক যাতে এভাবেও লেখা থাকে। আচ্ছা, আর লুমিনাসের ক্ষেত্রে আমরা কাকে পাবো? আমরা লুমিনাস ইন্টেন্সিটিকে, মানে প্রতি একক ঘনকোণের মধ্য দিয়ে যতগুলো লুমেন পাস করছে। আচ্ছা, এবার এখানে আর একটা একক আমরা প্রায় পড়ি, সেটা কি? সেটা হলো, দেখো, পার এরিয়া, মানে শক্তি নির্গত হচ্ছে কতটা ক্ষেত্রফলের উপর দিয়ে। সেখানে আমরা দুরকম পড়ি, একটা হলো এক্সিটিং, একটা হলো ইনকামিং, মানে যেটা এসে পড়ে আর যেটা নির্গত হচ্ছে। এক্সিটিং নিয়ে আমাদের অত চিন্তা নেই। এক্সিটিং মানেই হলো লুমিনাস এক্সিস্টেন্স, মানে প্রতি মিটার স্কোয়ারে কতটা আসছে, এটা আমাদের অতটা দরকার নেই। আমরা যেটা লাফালাফি করবো সেটা হলো কি? ইনকামিং নিয়ে, যেটা হলো যার রেডিওমেট্রিতে যার ইউনিট হলো ইরেডিয়েন্স, আর ফটোমেট্রিতে যার ইউনিট হলো কত? লুমিনেন্স। ইরেডিয়েন্স বলছে প্রতি একক, আমি ইরেডিয়েন্স বুঝিয়েছিলাম, মানে প্রতি ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো রেডিয়েশন এসে পড়ছে। আর ইলুমিনেন্স মানে প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো আলোকরশ্মি এসে পড়ছে। তার জন্য এর একক হলো লুমেন পার মিটার স্কোয়ার, মানে এই যে ক্ষেত্রফল আছে তাতে যতগুলো আলোকরশ্মি এসে পড়ে তাকেই হলো কত? লুমেন্স পার কত মিটার স্কোয়ার। আর এই লুমেন পার মিটার স্কোয়ারে কি বলা হয়? লাক্স। তাহলে নেক্সট টাইম যখন তোমাকে বলবে 5 লাক্স, মানে 5 লাক্স যদি বলে, তাহলে আমি বুঝতে পারবে প্রতি 1 মিটার স্কোয়ারে ওই এরিয়াতে 5টা আলোকরশ্মি এসে পড়ে, 5 লুমেন আলোকরশ্মি এসে পড়ে, তখনই বুঝতে পারবে 5 লাক্স। ওকে, আচ্ছা, এবার এই লাক্স সম্পর্কে দু একটা কথা না বললেই হয়। দেখো, ধরো এই আলোক উৎস আছে, আলোক উৎসের সামনে আমি একটা কি রাখলাম? আমি প্রাচীর রাখলাম। এই প্রাচীরটা ধরো 8 ডিস্টেন্সে আছে। এবার আলোক উৎসটা থেকে যে আলোটা এসে প্রাচীরটার উপরে পড়বে বা দেয়ালটার উপরে পড়বে, সেই দেয়ালটার উপরে সেই ধরো এতটা এরিয়া জুড়ে আলোটা এসে পড়ছে, তাই তো? আচ্ছা, এবার যখন আমি পাঁচিলটাকে আরো দূরে সরিয়ে নেব, তখন দেখবে এই আলোটা আরো বেশি এরিয়া জুড়ে পড়বে।
মানে দুক্ষেত্রেই সেম পরিমাণ লুমেন আসছিল। এখানেও যদি 5 লুমেন আসে, এখানেও আসছিল 5 লুমেন, কিন্তু এখানে 5 লুমেন যে এরিয়াতে পড়ছিল, এখানে কিন্তু 5 লুমেন তার থেকে অনেক বেশি এরিয়াতে পড়ছে, কারণ আলোটা কি কোনাকুনিভাবে বেরিয়ে যায়। তার জন্য ডিস্টেন্স যত বেশি হবে তত লুমেন কিন্তু সেম থাকবে। মানে লুমেন সেম থাকলেও বা লুমিনাস ফ্লাক্স সেম থাকলেও আমাদের কি কমে যাবে, আমাদের কমে যাবে হলো লাক্স কমে যাবে বা লুমেন পার মিটার স্কোয়ার কমে যাবে, কারণ কি আমাদের এই এরিয়াটা কি বেড়ে যাবে। আচ্ছা, যখনই তোমরা বইতে কোথাও কোনো সার্চ করবে যখনই তোমরা কোনো বইতে সার্চ করবে তখনই তোমরা এই ছবিটা খুব দেখতে পাবে কি যে একটা আলোকউৎস আছে, তার কাছে যখন থাকছে তখন বলছে তার লাক্সটা খুব বেশি, মানে তার সেটা খুব বেশি চকচক করছে, মানে তার উজ্জ্বলতাটা খুব বেশি। একে অনেকটা বাংলায় তোমরা উজ্জ্বলতার সাথেও কল্পনা করতে পারো। বাংলায় একে মেনলি অনেক জায়গাতে আলোকসজ্জাও লেখা থাকে। আচ্ছা, তাহলে যখন কাছাকাছি থাকে তখন দেখছে সেই পাঁচিলটা খুব চকচক করছে, যখন সেই ওয়ালটাকে দূরে নিয়ে যাচ্ছে তখন দেখছে তার চকচকটা কমে যাচ্ছে, তখন যখন আরও দূরে নিয়ে যাচ্ছে তখন দেখছে তার চকচকটা আরও কমে যাচ্ছে। তার কারণ কিছুই না, কারণ হলো সেম পরিমাণ লুমেন আসলেও লুমেনটা কি অনেক বেশি জায়গাতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে যদি আমরা আলোক উৎস থেকে দূরে যাত্রা করি। ওকে, আচ্ছা, লাক্সে একটা খুব প্রচলিত ল হলো ইনভার্স স্কোয়ার ল, অর্থাৎ আমাদের সোর্স থেকে দূরত্ব যত বেড়ে যায় লাক্সের পরিমাণ সেটা 1/r² হারে কি কমে যায়। কেন হয় দেখো, ধরো এই ক্ষেত্রটাই লক্ষ্য করো। এই ক্ষেত্রটাতে আমাদের মনে করো এখানে যে ঘনকোণটা উৎপন্ন করেছে সেই ঘনকোণটার পরিমাণ সামথিং একটা এক্স স্টেডিয়ান মনে করো। এই এক্স স্টেডিয়ান ইকুয়াল টু, যখন আমরা প্রথম ছবিটার ক্ষেত্রে প্রথম দেয়ালটার ক্ষেত্রে ভাববো, প্রথম দেয়ালটা মনে করো আমাদের উৎস থেকে কত আর ডিস্টেন্সে আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্টেডিয়ান ইকুয়াল টু এই দেয়ালটার ক্ষেত্রফল মনে করো A1, অর্থাৎ আমরা লিখতে পারি A1/r²। এবার সেকেন্ড দেয়ালের ক্ষেত্রে চলে আসো। সেকেন্ড দেয়ালের ক্ষেত্রেও আমাদের স্টেডিয়ান কি চেঞ্জ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের স্টেডিয়ান সেম থাকলে আমরা লিখতে পারি A/2r², কারণ আমরা বললাম পরবর্তী ক্ষেত্রে দূরত্বটা কি দ্বিগুণ হয়ে গেছে। তাহলে দেখো A1, তাহলে দেখো A1/A2 ইকুয়াল টু কত 1/4, অর্থাৎ A2 ইকুয়াল টু আমরা লিখতে পারছি 4A1। এবার লাক্স তো সব জায়গাতেই সেম, তাহলে এখানে যে লাক্সটা ছিল সেই লাক্সটা কী ছিল, সেখানে এখানে লাক্সটা ছিল মনে করো আমাদের ওয়াই লুমেন পড়েছিল, তাহলে এখানে আমাদের লাক্স ছিল কত Y/A1, আর এই দেয়ালে আমাদের লাক্স কত হলো Y/A2। আচ্ছা, A1 এর জায়গায় আমি কি বসাবো, A2 জায়গায় আমি বসাই, A2 জায়গায় বসাই 4A1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লাক্সটা সেটা এই দেয়ালের থেকে এই দেয়ালে তার পরিমাণ কত হলো 1/4 হয়ে গেল। এটাই হলো আমাদের ইনভার্স স্কোয়ার ল। দেখো আমাদের এই দেয়ালটা দেখতে একটু একটু করে হালকা হচ্ছে। তাহলে আমরা রেডিয়েন্ট ইন্টেন্সিটি তার সংলগ্ন আমাদের ফটোমেট্রিক রাশি সম্পর্কে আমরা পড়লাম, আমরা লাক্স সম্পর্কে আমরা পড়লাম। যখন তুমি গুগলে সার্চ করবে লাক্স লুমেন এর ডেফিনেশন, এর মানে, এর গঠনমূলক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে, তখন তোমরা এই দুটো তিনটে ছবি প্রায় কমন পাবে। এবার এই ছবিগুলো সম্পর্কে জাস্ট একটু আমি ব্রিফলি বলে দিই, তাহলে নেক্সট টাইম যখন তুমি কোনো এরকম ছবি পাবে দেখে ঘাবড়ে যাবে না। দেখো এখানে একটা মোমবাতি জ্বলছে, অর্থাৎ এই মোমবাতি থেকে চারদিকে কি বেরোচ্ছে, আলোকরশ্মি বেরোচ্ছে। আলোকরশ্মিগুলো কতগুলো আলোকরশ্মি বেরোচ্ছে সেটা আমরা ডিফাইন করব কিসের মাধ্যমে, লুমিনাস ফ্লাক্সের মাধ্যমে বা লুমেন্সের মাধ্যমে। 10টা লুমেন্স বললে ভাবো চারদিকে 10টা আলোকরশ্মি বেরোচ্ছে, তাই তো। এই লুমেনের এখানে যদি আমরা একটা ঘনকোণ আঁকি, তাহলে আমরা ওই ঘনকোণের মধ্য দিয়ে কতগুলো আলোকরশ্মি বেরোচ্ছে সেটাই হলো লুমিনাস ইন্টেন্সিটি বা ক্যান্ডেলা। টোটাল যতগুলো বেরোচ্ছে সেটা হলো লুমেন, আর এই ঘনকোণের মধ্যে দিয়ে যে কটা বেরোচ্ছে সেটা কি লুমিনাস ইন্টেন্সিটি বা ক্যান্ডেলা। এবার এই ঘনকোণের মধ্যে দিয়ে আলোকরশ্মিগুলো এসে এই দেয়ালের উপর পড়লো, তাই তো। এই দেয়ালের উপর পড়লো তার মানে এই প্রত্যেকটা জায়গা থেকে কি সেম পরিমাণ লুমেন এসে পড়েছে, সেম পরিমাণ আলোকরশ্মি এসে পড়েছে, পড়ে আলোকরশ্মিটা এই দেয়ালের উপর ডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে এখানে আমাদের হলো
ইনকামিং হচ্ছে, এই দেয়ালের উপর আসছে, সেটাকে আমরা বলছি ইলুমিনেন্স, এবং তার একক কি বলছি লাক্স, এবং তার একক কি বলছি যতগুলো রশ্মি আসছে ততগুলো লুমেন ডিভাইডেড বাই এই এরিয়া। আর আমরা যখন আমরা দেখব এই দেয়ালের দিকে তাকিয়ে আমরা দেখব দেয়ালটা কতটা উজ্জ্বল। সেটা কিভাবে দেখব, যখন আলোকরশ্মিগুলো এই দেয়াল থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়বে, এবং সেটার তাকে কি বলছে লুমিনেন্স বলছে। ইলুমিনেন্স বলছে দেয়ালে এসে পড়বে, আর লুমিনেন্স বলছে যেটা দেয়াল থেকে আমাদের চোখে এসে পড়বে। আচ্ছা, আর একটা ফেভারিট ছবি যেটা তোমরা প্রায়ই পাবে, এটা দেখো, যখন কোনো টর্চ লাইট জ্বালিয়েছে, এবার টর্চ লাইটটা দিয়ে যখন খুব তীব্র বিম খুব কম অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে পড়বে, তখন কি করছে ওই 2500 লুমেনই খুব অল্প জায়গার মধ্যে এসে পড়ছে। তার জন্য কি লাক্সটা অনেক বেশি। কিন্তু ওই 2500 লুমেন যে কটা রশ্মি বেরিয়েছিল, সেটা যদি অনেক বেশি এরিয়া জুড়ে এসে পড়ে, তখন কি দেখো লাক্সটা অনেক কম। ঠিক আছে, সেই জন্য আলোকরশ্মি যখন বা টর্চের লাইট যখন আমাদের কি হয়, আমরা টর্চের লাইট যখন তীব্র করি তখন আমরা বলি তার লাক্স বেশি, আর টর্চের লাইটকে যখন আমরা চারদিকে ছড়িয়ে দিই তখন আমরা তাকে বলি আমাদের টর্চের লাক্সটা সেই সময় কম পড়ছে। আচ্ছা, তাহলে আশা করি লুমেন, লাক্স আর ক্যান্ডেলা সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেছে। এছাড়াও যখন আমরা কোনো লাইটের কনফিগারেশন দেখি, তখন আমরা 3-4টে রাশি আমরা মাস্ট দেখি। প্রথম দেখি আমরা কি লুমেন, 2 নম্বর আমরা দেখি কি আমরা দেখি লাক্স, মাঝে মাঝে আমরা ক্যান্ডেলাও দেখি। এছাড়া আমরা দেখি, বা যারা ফটোগ্রাফি নিয়ে খুব ইন্টারেস্টেড তারা একটা রাশি প্রায় ইউজ করে, সেটা হলো কালার টেম্পারেচার কত, লাইটের টেম্পারেচার কত, কালার টেম্প। আচ্ছা, এছাড়াও আরো কতগুলো রাশি আছে, যেমন সিআরআই, মানে একটা কালার ওই লাইটে কতটা ভালো দেখাচ্ছে। সিআরআই হলো একটা অদ্ভুত জিনিস, মানে সিআরআই ধরো 90%, এর মানে সূর্যের আলোতে ওই কালারটা যেরকম দেখাতো তার 90% এই কৃত্রিম আলোতে দেখাবে। সেটাই হলো সিআরআইকে সেটাই ডিফাইন করছে। ঠিক আছে, আর কালার টেম্পারেচার একটা অদ্ভুত জিনিস। দেখো, কালার টেম্পারেচার নিয়ে আমরা একটা ছবি দেখি। ছবি দেখার আগে আমরা একটা বেসিক আইডিয়া করে নিই। আচ্ছা, কালার টেম্পারেচার মানে ধরো একটা ব্ল্যাক বডি আছে। ব্ল্যাক বডি হলো এমন একটা বডি যে বডিটা কোনো আলো, যতটা আলো পড়ে সমস্ত আলো শোষণ করে নেয়, আর যখন অন্ধকারে রাখা হয় তখন সেই ব্ল্যাক বডি থেকে আলো নির্গত হয়। এবার ধরো এই ব্ল্যাক বডিটাকে 2500 কেলভিন টেম্পারেচারে রাখা আছে। যদি 2500 কেলভিন টেম্পারেচারে রাখে, তখন এই ব্ল্যাক বডি থেকে যে আলোটা নিঃসৃত হবে, সেই আলোটার যে রং, সেই রংটা কি লেখা হয় 2500 কেলভিন দিয়ে। আর আমরা জানি কোনো জিনিস যত হিটেড করা হয় তত সেটা বেশি সাদা হতে থাকে, লোহিতপ্ত হতে থাকে। এই টেম্পারেচার যত বেশি, মানে মনে করো মোটামুটি 10,000 যদি কেলভিন টেম্পারেচার হয় একটা ব্ল্যাক বডিকে, তারপর সেটাকে যদি অন্ধকারে রাখা হয় তাহলে সেটা থেকে সাদা আলো বেরোবে। এর উপরে ডিফাইন করে আমাদের ব্ল্যাক বডি মিশ্রণের উপর ডিফাইন করি আমাদের কোন জিনিসটাকে, কোন রাশিটাকে ডিফাইন করা হচ্ছে, আমাদের ডিফাইন করা হচ্ছে কালার টেম্পারেচার। দেখো, এক্ষেত্রে একটা খুব বিখ্যাত ছবি আমরা পাই। কি পাই দেখো, এই ঘরের ছবিটা, এক্ষেত্রেও আমরা খুব বিখ্যাত একটা ছবি পাই। এই ছবিটাও গুগলে সার্চ করলে সব জায়গাতে এই ছবিটাই দেবে। কীরকম দেখো, কালার টেম্পারেচার যখন 2700 কেলভিনের কাছাকাছি, তখন মোটামুটি আমাদের ওয়ার্ম লাইট পাই, আমাদের চোখে বেশ ভালো লাগে। আচ্ছা, যখন সেটা 5000-এর উপর পাওয়া যাচ্ছে তখন সেটা প্রায় কুল হয়ে যায়, মানে সাদা হয়ে যায়। আর 10,000-এ হয়ে গেলে প্রায় অলমোস্ট ঝকঝকে সাদা হয়ে যায়। এরকম যে লাইটের যেই কেলভিন টেম্পারেচার, এর উপর বেস করেই কোন ঘরে কোন রকম জায়গাতে কীরকম আলো রাখা হবে সেটা ডিফাইন করা হয়। তাহলে আলোটা কতটা উজ্জ্বল হবে সেটা ডিফাইন করে কে? সেটা ডিফাইন করে আমাদের কালার টেম্পারেচার। তাহলে আলোটা কতটা ঝকমকে হবে, আলোটা কি রঙের হবে সেটা ডিফাইন করে আমাদেরকে কালার টেম্পারেচার। আর সিআরআই বা কালার রেন্ডারিং ইন্ডেক্স ডিফাইন করে ওই আলোটাতে একটা পার্টিকুলার রং, মানে ধরো বেগুনি রংটা সূর্যের আলোতে কতটা দেখা যাচ্ছে, আর ঘরের ওই আলোটাতে বেগুনি রংটাকে কতটা বেগুনি রাখছে সেটার উপরে ডিফাইন করে সিআরআই। আর ক্যান্ডেলা ডিফাইন করছে কি, একটা সোর্স প্রতি স্টেডিয়ামে কতগুলো লুমেন দিচ্ছে তার উপরে। আর লুমেন উপর ডিপেন্ড করছে, মানে একটা সোর্সের চারদিকে কত আলোক রশ্মি বার করছে, সেটা হলো লুমেন। আর ক্যান্ডেলা হলো, আর লাক্স হলো গিয়ে কি,
একটা দেয়ালে কতগুলো লুমেন এসে পড়ছে, মানে একটা দেয়াল কতটা উজ্জ্বল। তাহলে একটা সোর্স কতটা উজ্জ্বল সেটা ডিফাইন করছে আমাদের ক্যান্ডেলা, একটা সোর্স কতটা শক্তি বার করছে সেটা ডিফাইন করছে আমাদের লুমেন, একটা দেয়াল কতটা উজ্জ্বল সেটা ডিফাইন করছে লাক্স। আর একটা ঘরের রং কি হবে সেটা ডিফাইন করছে কালার টেম্পারেচার, আর একটা ঘরের একটা কালার কতটা উজ্জ্বল হবে, কতটা সুন্দর দেখতে হবে সেটা ডিফাইন করছে আমাদের CRI ইন্ডেক্স। তাহলে আশা করি নেক্সট টাইম যখন তোমরা লাইট বাল্ব দেখবে তখন তোমাদের এই সব রশ্মিগুলো, সব ভ্যালুগুলো সম্পর্কে জানা হয়ে যাবে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো আমরা যখন কোনো লাইট সোর্সকে দেখি তখন আরেকটা রাশি প্রায় আমাদের চোখের সামনে পড়ে। সেটা কি? সেটা হলো এনার্জি এফিসিয়েন্সি। এটা দেখবে প্রায় লেখা থাকে। কি লেখা থাকে? ধরো একটা বাল্বের এনার্জি এফিসিয়েন্সি লেখা আছে 550 লুমেন পার ওয়াট। হোয়াট দ্যাট ইজ মিন? ইট মিন দ্যাট ওই আলোক রশ্মিটা, ইট মিনস ওই আলোক উৎসটা, ওই বাল্বটা যদি 1 ওয়াট বৈদ্যুতিক শক্তি কনজিউম করে তখন সেটি 50টা লুমেন নির্গত করবে। ওকে, তার মানে সেটা কি আমরা বলছি এনার্জি এফিসিয়েন্সি। এর সাথে আমরা যেটা এনার্জি এফিকেসি বলেছিলাম তারও একক কিন্তু লুমেন পার ওয়াট, তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। যে আমরা লুমেন পার ওয়াট যেটা আমরা বলেছিলাম কি এনার্জি এফিকেসি, সেখানে এই যে ওয়াট, সেই ওয়াটটা কিন্তু বৈদ্যুতিক শক্তি না, সেই ওয়াটটা কিন্তু রেডিয়েশন শক্তি। আর লুমেনটা কিন্তু দুক্ষেত্রেই সেম। তাহলে আমরা ভালোভাবে পার্থক্যটা বোঝানোর জন্যই আমি এটা দেখিয়ে দিলাম। কারণ কোনো বাল্বের গিয়ে লিখে দেখবে যে এনার্জি এফিসিয়েন্সি মানে আছে লুমেন পার ওয়াট, তোমরা সেটা দেখে ভাববে ও এটা তো এনার্জি এফিকেসি, তাহলে এটা দিয়ে তো সব কিছু ডিফাইন করা হয়। সেটা কিন্তু নয়। আচ্ছা, এসআই পদ্ধতিতে আমরা জানি গ্রিন বা 555 ন্যানোমিটার যে আলোক রশ্মি আছে তার এনার্জি এফিকেসি কত? 683। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। ওকে, লুমেন পার ওয়াট এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। এবং আমাদের বিভিন্ন যে ধ্রুবকগুলোর উপর ডিফাইন করে বিভিন্ন ভৌত রাশিগুলো ডিফাইন করা হয়েছে, যেমন শূন্য মাধ্যমে আলোর ভেলোসিটির উপর ডিফাইন করে মিটারকে ডিফাইন করা হয়েছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের উপর ডিফাইন করে কেজিকে ডিফাইন করা হয়েছে, যেমন হাইপারফাইন ফ্রিকোয়েন্সির উপর ডিফাইন করে সময়কে ডিফাইন করা হয়েছে, হাইপারফাইন ফ্রিকোয়েন্সি অফ সিজিয়াম অ্যাটমের উপর ডিফাইন করে, তেমনই এই লুমিনাস এফিকেসি অফ 550 ন্যানোমিটার লাইটের উপর ডিফাইন করেই কিন্তু ক্যান্ডেলাকে আধুনিকতমভাবে সংজ্ঞায়িত করা হয়। আর এই 683 এই যে জঘন্য একটা ভ্যালু, এই ভ্যালুটাকে কেন চয়েস করা হয়েছে? কারণ ক্যান্ডেলার একটা প্রিভিয়াস কনসেপ্ট ছিল যেটা ব্ল্যাক বডি ইমিশনের উপর ডিফাইন করতো। সেই কনসেপ্টটাতে একটা ক্যান্ডেলা নিয়ে আমরা অলরেডি চলছিলাম। সেই কনসেপ্টের সাথে আমাদের এই যে কনসেপ্টে নতুন রেডিওমেট্রির যে কনসেপ্ট, তার যে মেলবন্ধন ঘটানো হয়েছে, তার জন্যই আমাদের এই 683 সংখ্যাটা এসেছে। তাহলে এখানে একটা সুন্দর সংখ্যা আসতো। যেমন রেডিয়েন্সে আমরা রেডিয়েন্ট ফ্লাক্স আমরা কত পড়েছিলাম? 1 ওয়াট পড়েছিলাম। তো সেই রেডিয়েন্ট ফ্লাক্সটাই যখন আমাদের ফটোমেট্রিতে চলে যাচ্ছিল 555 ন্যানোমিটারের জন্য, তখন সেটা হয়ে গেছিল 683টা লুমেন। এই কনফিউশনটা এই জন্য এসেছে। তাহলে আশা করছি তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমাদের এরকম ভিডিও, আমাদের ফিজিক্সের এরকম কনসেপচুয়াল ভিডিও, লাইফ সায়েন্সের কনসেপচুয়াল ভিডিও আমাদের কন্টিনিউয়াস আসতেই থাকবে। তো দেখতে থাকো ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফ আউট অফ সিলেবাস।